আচ্ছা, এখানে দুইটা টার্ম সম্পর্কে একটু জানতে হবে, সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স। জিনিসগুলো কেমন? সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি, যে একটা কয়েলে যদি আমি কারেন্টের পরিবর্তন করি তাহলে সেইখানে এক ধরনের ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়। আচ্ছা, তো ধরে নেই যে একটা কয়েলে আমি যদি কারেন্টের পরিবর্তন করি আই পরিমাণ, তাহলে সেইখানে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে সেটা হচ্ছে কি, phi is proportional to ঠিক আছে, phi is proportional to r। এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স এটাকে আমি phi দ্বারা প্রকাশ করলাম, I হচ্ছে আমার কারেন্টের পরিবর্তন, মানে আমি যত বেশি কারেন্টের পরিবর্তন করব এখানে তত বেশি ইলেকট্রোমোটিভ ফোর্স পরিবর্তন হবে। আচ্ছা, এখন যদি এমন হয় যে আমার কয়েলের সংখ্যা হচ্ছে একটা না একাধিক n সংখ্যক কয়েল, তার মানে প্রত্যেকটা কয়েলে কিন্তু এত পরিমাণ আমার ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হচ্ছে। সো আমার প্রত্যেকটা কয়েলের তাকে যদি আমি গুণ করে দিই, আমার যতগুলো কয়েল আছে সবগুলোকে যদি আমি গুণ করে দিই, তাহলে আমরা এখানে পাই কি, n phi is proportional to r। তো এখানকার প্রপোর্শনাল চিহ্নটা যদি আমি উঠায় দিই, যেহেতু এটা একটা সেলফ ইন্ডাকশন, তো এই ক্ষেত্রে যে কনস্ট্যান্ট আসবে সেই কনস্ট্যান্টকে আমরা প্রকাশ করি এল দ্বারা। এই এলটাকেই বলা হয় কি, এলটাকেই বলা হয় সেলফ ইন্ডাকটেন্স বা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। ঠিক আছে, আচ্ছা, তো অ্যাকর্ডিং টু ফ্যারাডের লতে আমরা কি জানি, ফ্যারাডের লতে জানি E is equal to minus d phi by dt, d phi by dt। মানে কোন একটা সার্কিটের মধ্যে আমার কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কি ওই সার্কিটে উৎপন্ন ইলেকট্রোমোটিভ ফোর্সের মানের সমান। তো এখানে ফাই যদি আমার এমন হয় যে ওইখানকার কয়েল একটা না একাধিক কয়েল, সো ফাইয়ের জায়গায় হবে এন ফাই। সো ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিটি এন ফাই। তো আমরা আবার এখানে পাইছি কি এন ফাই সমান সমান এল আই, যেখানে এল হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স আর আই হচ্ছে কারেন্ট। সো আলটিমেটলি আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হবে কেমন, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিটি এল আই। ঠিক আছে, এখান থেকে যদি আমি এলটাকে কমন এলটাকে সামনে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস এল ডিআই বাই ডিটি। হবে কি ইজ ইকুয়াল টু মাইনাস এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, যেখানে এল হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স, এল হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স, যেটা একক হচ্ছে হেনরি, ইউনিট অফ সেলফ ইন্ডাকটেন্স ইজ হেনরি। এটাকে অনেক সময় সেলফ ইন্ডাকটেন্স বলা হয় বা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন বলা হয়। দ্যাট মিন্স যদি এমন হয় যে কোন একটা নির্দিষ্ট কয়েলের মধ্যে কারেন্টের পরিবর্তনটা যদি একক হয় তাহলে ওইখানে যে পরিমাণ কারেন্ট ইনডিউস হবে সেটাই হচ্ছে সেলফ ইন্ডাকটেন্সের সমান। মানে ডিআই বাই ডিটি এটাকে যদি আমি 1 করে দেই তাহলে কি হয়, ই ইজ ইকুয়াল টু মাইনাস এল। দ্যাট মিন্স কোন একটা কয়েলে কারেন্টের পরিবর্তন যদি একক হয় তাহলে যে পরিমাণ ইনডিউস ইএমএফ উৎপন্ন হবে সেটাই হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স বা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যালো স্যার
স্যার পরিবর্তনটাই হচ্ছে সেলফ ইন্ডাকশন। হ্যাঁ, যদি আমরা ডিআই বাই ডিটির মানটা 1 করে দেই তাহলে কি হবে, যে আমার কারেন্টের পরিবর্তনটা সময় টাইমের সাথে সাথে কারেন্টের পরিবর্তন যদি একক হয় তাহলে যে পরিমাণ ইএমএফ এর পরিবর্তন হবে সেটাই হচ্ছে আমার, বা যে পরিমাণ ইনডিউসড ইএমএফ উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমার সেলফ ইন্ডাক্টেন্স বা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। এবং এটা স্যার একক হচ্ছে, পরিবর্তন নাকি উৎপাদন? না ইনডিউসড কারেন্ট তো তোমার নতুন করে ই হবে, অ্যাপিয়ার হবে, নতুন করে তৈরি হবে। আচ্ছা স্যার। একইভাবে আমি যদি হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশনের কথা চিন্তা করি, একই কথা, যে প্রাইমারি কয়েলে যদি আমি আই পরিমাণ কারেন্টের পরিবর্তন করি তাহলে আমার ম্যাগনেটিক ফ্লাক্সে একটা পরিবর্তন হয়, সেটা সেকেন্ডারি কয়েলে এন ফাই পরিবর্তন হবে, এন ফাই পরিমাণ হবে। প্রাইমারি কয়েলে আমার আই পরিমাণ কারেন্টের পরিবর্তনে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে এন ফাই। সো এই ক্ষেত্রে আমি যদি কনস্ট্যান্ট নিই, প্রপোর্শনাল চিহ্নটা সরিয়ে ফেলি, তাহলে এই যে কনস্ট্যান্ট হবে সেটাকে আমরা লিখি হচ্ছে এম, যেটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স এম। তো এন ফাই সমান সমান এম আই, যেখানে এম হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। প্রাইমারি কয়েলে আমার আই পরিমাণ কারেন্টের পরিবর্তনের কারণে আমার সেকেন্ডারি কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্সের যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ফাই পরিমাণ। যদি ফ্লাক্সের কয়েলের পরিমাণ একাধিক থাকে, এন সংখ্যক থাকে, তাহলে হবে এন ফাই। সো এন ফাই ইজ প্রপোর্শনাল টু আই। আমি এখানে যদি প্রপোর্শনাল চিহ্নটা উঠিয়ে দিই তাহলে কি হবে, এন ফাই সমান সমান এম আই। তো আবার আগের মতোই আমি যদি ফ্যারাডের লটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, E is equal to minus ddt n phi সো n phi টাকে যদি আমি সরিয়ে দেই তাহলে কি আসবে, আসলে আসে এম আই। তো এই এমটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কি অবস্থা হবে, এমটাকে যদি সামনে নেই তাহলে আগের মতো ইকুয়েশন দাঁড়াবে, সেটা হচ্ছে E is equal to minus m di by dt। ঠিক আছে, E is equal to minus m di by dt। দ্যাট মিন্স এইখানেও সেম কথাই, যদি কোন একটা কয়েলে, কোন একটা সার্কিটের প্রাইমারি কয়েলে আই পরিমাণ কারেন্টের পরিবর্তন হয় এবং কারেন্টের যে পরিবর্তনের হার সেটা যদি ইউনিট একক পরিমাণ হয় তাহলে ওই সেকেন্ডারি কয়েলে যে পরিমাণ ইনডিউসড ইএমএফ উৎপন্ন হবে সেই ইএমএফটাই হবে মিউচুয়াল ইন্ডাকটেন্সের সমান। ঠিক আছে, দ্যাট মিন্স এই ডিআই বাই ডিটির মান যদি 1 হয় তো সেক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হচ্ছে E is equal to minus m। তো কারেন্টের পরিবর্তন, একটা প্রাইমারি কয়েলে কারেন্টের পরিবর্তন যদি একক হয় তাহলে সেকেন্ডারি কয়েলে যে পরিমাণ ইএমএফ উৎপন্ন হবে সেটাই হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্সের একক হচ্ছে একই জিনিস, সেটা হচ্ছে হেনরি। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে কারোর? নো স্যার, স্যার ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম দেখাবে? আচ্ছা হ্যাঁ, এই টাইপের একটা দুটো ম্যাথ আমি তোমাদের যে আগে যে ম্যাথের শিক্ষা দেয়া আছে ওখানেই দেয়া আছে, দেখো।
ঝাপসা স্যার। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে বলছে the coefficient of mutual inductance between two coils is 8 millihenry. What EMF is induced in the second coil if the current is changing at a rate of 4 kiloampere per second in the first coil? The first coil এ কারেন্টের পরিবর্তন 4 কিলোঅ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, তাহলে সেকেন্ডারি কয়েলে কি পরিমাণ ইএমএফ ইনডিউস হবে সেটা মান বের করতে বলছে। আর এখানে যে কয়েলটা ইউজ করা হয়েছে সেই কয়েলের মিউচুয়াল ইন্ডাকটেন্সের মান দেওয়া আছে এবং সেটা মান হচ্ছে 8 মিলি হেনরি। তো আমরা ফর্মুলা জানি ইজ ইকুয়াল টু এম ডিআই বাই ডিটি বা এম ডেল আই বাই ডেল টি। এখানে বলা হয়েছে কারেন্টের পরিবর্তন হচ্ছে 4 কিলো অ্যাম্পিয়ার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 4 কিলো অ্যাম্পিয়ার কারেন্টের পরিবর্তন হয়। তাহলে ডেল আই বাই ডেল টি সমান সমান কি? এর সমান সমান হচ্ছে 4 কিলো অ্যাম্পিয়ার। তো 4 কিলো অ্যাম্পিয়ারে কত হবে? 4000 অ্যাম্পিয়ার। তো 4000 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। আর এম এর মান হচ্ছে কত? 8 মিলি হেনরি। 8 মিলি হেনরি, মিলি হেনরিকে যদি হেনরিতে আনো তাহলে কি হবে? 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো এই দুটাকে গুণ করলে হয় হচ্ছে 32। তো এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য ম্যাথ, যেখানে সেলফ ইন্ডাকটেন্সের জন্য একটা ম্যাথ দেওয়া আছে। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ সেলফ ইনডিউসড ইএমএফ in a coil of 0.5 Henry when the current flowing through it is increased from 0.1 ampere to 2.1 ampere in 50 milliseconds. বলা হয়েছে যে কোন একটা কয়েলের মধ্যে যদি 50 মিলি সেকেন্ডে 0.1 থেকে 2.1 কারেন্টের পরিবর্তন হয়, তাহলে ওই কয়েলের মধ্যে কি পরিমাণ সেলফ ইনডিউসড ইএমএফ উৎপন্ন হবে। এখানে বলে দেওয়া আসছে সেলফ ইন্ডাকটেন্সের মান কত? 0.5 মিলি হেনরি। সো ফর্মুলা আমরা জানি ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। এখানে ডিআই মানে কি? কারেন্টের পরিবর্তন। কারেন্টের পরিবর্তন কত? 0.1 থেকে 2.1 হয়েছে, তার মানে 2.1 মাইনাস 0.1, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্টের পরিবর্তন হয়েছে। কত সময়ে? ডিটি হচ্ছে সময়ের পরিবর্তন। কত সময়? 50 মিলি সেকেন্ড। তো 50 মিলি সেকেন্ডকে যদি আমরা সেকেন্ডে নেই তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর এখানে এল এর মানটা যদি আমরা বসায় দেই, এল এর মান হচ্ছে 0.5 হেনরি। সো এই সবগুলাকে যদি বসাই তাহলে রেজাল্ট চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো সেলফ ইন্ডাকটেন্স মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়ে গেল। তাহলে আমাদের লাস্ট একটা জিনিস পড়বো আমরা, এটা পড়লেই শেষ। সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর অবস্থায় থাকে সেটা বের করা। আমরা ইলেকট্রিক ফিল্ডে কি পরিমাণ এনার্জি স্টোর হয় সেটা পড়ছিলাম, দ্যাট মিন্স একটা ক্যাপাসিটরে কি পরিমাণ এনার্জি স্টোর হয় সেটা পড়ছিলাম। তো আজকে আমরা দেখব যে কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর হতে পারে। তার মানে আমাদের একটা সার্কিট ড্র করতে হবে যেখানে এমন কোন এলিমেন্ট থাকবে যে এলিমেন্ট হচ্ছে ওইখানে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি? একটা ইন্ডাক্টর রাখতে পারি একটা ক্লোজ সার্কিটের মধ্যে। তবে একটা ক্লোজ সার্কিট আঁকছি, সেখানে কি কি আছে? একটা ব্যাটারি আছে, একটা রেজিস্টর আছে, একটা ইন্ডাক্টর আছে, আর একটা চাবি আছে। এই দিয়ে একটা সিরিজ সার্কিট তৈরি করছি, সিম্পল একটা সিরিজ সার্কিট। তো অ্যাকর্ডিং টু কারশফ সেকেন্ড ল, কারশফ সেকেন্ড ল অনুযায়ী কি হবে একটু বলো তো কেউ? মানে এই সার্কিটের মধ্যে যদি আমরা কারশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করি তাহলে কি হবে? কারশফের সেকেন্ড লটা কি ছিল বলো তো কেউ একজন? স্যার ভোল্টেজ ল কেভিএল এরটা স্যার। হ্যাঁ, কেপিএল এরটা। স্যার হ্যালো হ্যাঁ, বলো। স্যার জিরো জিরো হ্যালো
রাফি বলো তো। ইকুয়াল হবে স্যার, জিরোর মতো হবে স্যার, আচ্ছা ইকুয়াল টু জিরো হবে স্যার। এই সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হবে সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এই সার্কিটে ভোল্টেজ প্রডিউস হওয়ার জায়গা কোথায়? সেটা হচ্ছে ব্যাটারি। মানে ব্যাটারিতে হচ্ছে জি আমার স্যার। ভোল্টেজ প্রডিউস হচ্ছে, ভোল্টেজ ড্রপ হবে কোথায়? এই স্যার রেজিস্টরে আর রেজিস্টরের মধ্যে হচ্ছে দিয়ে। ইন্ডাক্টরে। হ্যাঁ, তো রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হবে ধরলাম ভিআর পরিমাণ, আর ইন্ডাক্টরে ভোল্টেজ ড্রপ হবে ভিএল পরিমাণ। ঠিক আছে, তো তাহলে হয়ে গেল যে এখানে যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হবে সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তো এটাই হচ্ছে কার্শফের সেকেন্ড ল। তো এটাকে যদি আমরা একটু ভাঙায়া লিখি, আমরা জানি একটা রেজিস্টরের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেটা হচ্ছে V is equal to IR। এটা হচ্ছে একটা রেজিস্টরের মধ্যে ভোল্টেজ ড্রপের পরিমাণ। আর একটা ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ড্রপের পরিমাণ কি? ওই যে একটু আগে যে ফর্মুলাটা বললাম, এখানে যদি আমি এই জায়গায় কোন একটা কারেন্টের পরিবর্তন করি আর এখানে যদি একটা ইএমএফ উৎপন্ন হয়, তাহলে এটা কোন ধরনের ইন্ডাকশন হবে, সেলফ না মিউচুয়াল? এই সার্কিটের মধ্যে যদি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয় তাহলে ওই ইন্ডাকশনটা কোন ধরনের, সেলফ ইন্ডাকশন বা মিউচুয়াল ইন্ডাকশন? স্যার যদি ইলেকট্রিসিটি উৎপন্ন হয় স্যার সেটা। এই সার্কিটের মধ্যে ধরো আমি কারেন্টের পরিবর্তন করলাম, তারপরে সেখানে একটা ইএমএফ উৎপন্ন হইলো, তাহলে এটা কি সেলফ ইন্ডাকশন হবে না মিউচুয়াল ইন্ডাকশন হবে? স্যার মিউচুয়াল ইন্ডাকশন হবে। মিউচুয়াল কেন হবে? সেলফ হবে না, হ্যাঁ, এটা সেলফ হবে কারণ এখানে তো কয়েল একটাই, এখানে তো কোনো একটা প্রাইমারি কয়েল কয়েল আছে। সেকেন্ডারি কয়েল নাই। সো এটা ওকে হবে স্যার, তাহলে আমার ভুল হচ্ছে। সেলফ ইন্ডাকশন। তো সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? E is equal to L di by dt। ডিটি। ডিটি। এটা হচ্ছে ওইখানকার ভোল্টেজ ড্রপের পরিমাণ। সো এই হচ্ছে ব্যাপার। এখন আমি যদি এই সমীকরণে উভয় পাশে আই দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে? আই দ্বারা গুণ করলে যে জিনিসটা হবে, চিন্তা করো, ভোল্টেজকে যদি আমি আই দ্বারা গুণ করি তাহলে কি হয়? ভিআই, ভিআই সমান সমান কি? আমরা একটা জিনিস পড়ছিলাম কি, মনে মনে আছে তোমাদের? পি সমান সমান ভিআই, মনে আছে? জি স্যার, জি স্যার। যদি ভোল্টেজকে কারেন্ট দ্বারা গুণ করি তাহলে আমার পাওয়ার পাই, ঠিক আছে, ক্ষমতা। তো এই সমীকরণ উভয় পাশে আমি যদি এটাকে আই দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে? ইআই, তার মানে এখানে একটা ক্ষমতা চলে আসলো, ইআই, এখানে হবে আই স্কোয়ার আর। সবগুলাই ক্ষমতার ডাইমেনশনে চলে যাবে, এল আই ডিআই। এখন দেখো, খেয়াল করে দেখো এখানে কি কি পাইছি আমরা। এপসাইলন নট আই বা ইআই সেটা হচ্ছে আমাদের পাওয়ার, যে পাওয়ারটা হচ্ছে আমাদের এই সোর্সের পাওয়ার কত সেটা হচ্ছে ইআই এর মাধ্যমে পাইছি আমরা। আই স্কোয়ার আর, এটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্যে কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটা হচ্ছে আই স্কোয়ার আর এর মান। আরেকটা আসতেছে কি এল আই ডিআই বাই ডিটি, এটা হচ্ছে এই ইন্ডাকটেন্স যে কয়েল আছে এই কয়েলের মধ্যে কি পরিমাণ এনার্জি, মানে কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটা হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। আই স্কোয়ার আর হচ্ছে আমার কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হচ্ছে রেজিস্ট্যান্সে, আর এল আই ডিআই বাই ডিটি এটা হচ্ছে আমার কি পরিমাণ ইন্ডাক্টরের মধ্যে বা ইন্ডাক্টরের মধ্যে কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হচ্ছে, আর ইআই এটা হচ্ছে আমার সোর্সের মধ্যে কি পরিমাণ পাওয়ার আমি অ্যাপ্লাই করছি বা সাপ্লাই দিছি সেটার পরিমাণ। এখন আমাকে বলো তো
এই তিনটা জায়গার মধ্যে কোন জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড আছে? সোর্সের মধ্যে মানে ব্যাটারির মধ্যে আছে, না রেজিস্টরের মধ্যে আছে, না ইন্ডাক্টরের মধ্যে আছে? কোন একটা জায়গাতে আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো? স্যার আমার জানা মতো স্যার ইন্ডাক্টরের মধ্যে পাবো। ইন্ডাক্টরের মধ্যেই শুধুমাত্র আমি ম্যাগনেটিক ফিল্ড পাইতে পারি, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে কি যে এটাও আমার কোনো দরকার নাই, এটাও আমার কোনো দরকার নাই, আমার শুধু কাজ হবে এইটুকু নিয়ে। কারণ এইটুকুর মধ্যে আমার ম্যাগনেটিক ফিল্ড আছে। তো এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মানে এইখানকার এনার্জি পরিমাণ যদি আমি বের করতে পারি, তাহলেই তো আমি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর থাকে সেটার মান পেয়ে যাবো, তাই না? সো আমি এখন জি যেটা স্যার। চেষ্টা করব সেটা হচ্ছে যে এই ইন্ডাক্টরের মধ্যে কি পরিমাণ এনার্জি আছে সেটা একটু বের করার চেষ্টা করব। এখন দেখো আমরা যে মানটা পাইছি LIGI/dt, সেটা হচ্ছে পাওয়ারের মান। পাওয়ারকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যায়? পাওয়ারকে টাইম দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? সেটা পাওয়া যায় হচ্ছে কাজ, তাই না? সরি 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 সরি, আচ্ছা। আমরা জানি পাওয়ার সমান সমান কি? পাওয়ার সমান সমান হচ্ছে P ইজ ইকুয়াল টু, আচ্ছা, W ইজ ইকুয়াল টু PT, এটা জানি না? যে কাজ হচ্ছে কি পাওয়ার ইনটু টাইম। তার মানে কি পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে P ইজ ইকুয়াল টু কি হবে? P ইজ ইকুয়াল টু হবে W/T। তো W/T স্যার। কাজ আর শক্তি এক কথা না? কাজ আর শক্তি এই দুইটা জিনিসকে একই কথা? কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? শক্তি বলি। তার মানে যেটাই কাজ ওইটুকুই আমার শক্তি। সো পাওয়ার মানে হচ্ছে যে এনার্জি পার টাইম, পার টাইমে আমি পার সেকেন্ডে, পার আওয়ারে, তার পাওয়ার ডেতে আমি কতটুকু কাজ করতে পারি সেটাই হচ্ছে আমার পাওয়ার। মানে আমার পার এনার্জি পার ইউনিট টাইম যে জিনিসটা, সেটাই হচ্ছে আমার আসলে পাওয়ার। সো এটাকে আমি আসলে বলতে পারি কি, এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম। সো LIGI/dt সেটা সেটা হচ্ছে কি এনার্জি পার ইউনিট টাইম। সো আমি যদি এমন করি ইউভি, এটাকে যদি আমি আমার পাওয়ার চিন্তা করি, ইউভিটাকে যদি আমি ম্যাগনেটিক পাওয়ার চিন্তা করি, তাহলে পার ইউনিটে পার টাইম আমার কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে বা ম্যাগনেটিক এনার্জি আছে সেটা যদি আমি বের করার চেষ্টা করি, তাহলে DDT ইউভি সমান সমান কি হবে? LIGI/dt। ঠিক আছে? এই এই কন্ডিশনটা কি বুঝতে পারছো? এই কন্ডিশন বুঝলে এই কোশ্চেন শেষ। যে জি স্যার, বুঝতে পেরেছি। একটা ইন্ডাক্টরে যে পরিমাণ পাওয়ার সেটা হচ্ছে LIGI/dt। তো কোন একটা জিনিসের পাওয়ার মানে হচ্ছে সেইখানে পাওয়ার মানেই হচ্ছে জিনিসটা কি যে এনার্জি সাপ্লাই পার ইউনিট টাইম। আমি পার টাইমে কি পরিমাণ এনার্জি সাপ্লাই করতেছি সেটাই হচ্ছে ওই যে ওই নির্দিষ্ট জিনিসের পাওয়ার। সো আমি কি করতে পারি, আমি যদি আমার ইন্ডাক্টরের যে এনার্জি সেটাকে ইউভি কনসিডার করি, তাহলে ইউভি কে যদি আমি টাইম দিয়ে ভাগ করি বা ইউভি কে যদি আমি টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমার পাওয়ার। সো সো ইন্ডাক্টরের পাওয়ার হচ্ছে LIGI/dt। সো এটাকে আমি লিখতে পারি DUV/dt। আচ্ছা, সো এটা যদি তোমাদের বোঝা হয়ে থাকে তাহলে ফাইনাল যে যা আছে এটার মধ্যেই বুঝতে পারবো আমরা। সেটা হচ্ছে কি দুই পাশ থেকে আমরা যদি টাইমটাকে অমিট করে দিই, এই টাইমটা আর এই টাইমটা অমিট করে দিই, তাহলে আমরা যেটা পাচ্ছি DUV সমান সমান LIGI
এখন দুই পাশে যদি আমি ইন্টিগ্রেট করি, ইউবি কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে ইউবি, মানে ডিইউবি কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে ইউবি, আর এই পাশে এলআই ডিআই কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে, এল হচ্ছে কনস্ট্যান্ট সামনে চলে আসবে, আর এই পাশে থাকবে আইডিআই। আইডিআই এর ফর্মুলা কি আসবে? আই 1 + 1 দ্যাট মিন্স 2, নিচে হচ্ছে 2। সো ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে হাফ এলআই স্কয়ার। কোন একটা ম্যাগনেটিক ফিল্ড বা কোন একটা ইন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ কারেন্ট থাকবে সেটা হচ্ছে কি, যে পরিমাণ এনার্জি থাকবে সেটা হচ্ছে কি হাফ এলআই স্কয়ার, যেখানে এল হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স আর আই হচ্ছে ওইখানে আমি কি পরিমাণ কারেন্টের পরিবর্তন করছি। সো ইউবি ইজ ইকুয়াল টু হাফ এলআই স্কয়ার। কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, কোনো কনফিউশন? না স্যার। নাই স্যার, বাট স্যার ইন্টিগ্রেটটা বুঝলাম না। ইন্টিগ্রেশনটা বুঝো না? ইন্টিগ্রেশনের যে এই ফর্মুলাটা, ওই এক্স ডিএক্স একটা ফর্মুলা ছিল না, মানে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, জি স্যার। ইন্টিগ্রেট করলে কি হয়? এক্স প্লাস 1, x⁴ এখানেও তাই হয়েছে, এখানে আই এর পাওয়ার হচ্ছে 1, তাহলে কি হবে? আই 1 + 1, নিচে হচ্ছে 1 + 1। ঠিক আছে? জি স্যার। স্যার যেটা বের হবে এটা কোনো একক হবে না স্যার? আচ্ছা, এটা একক হবে, এনার্জি একক কি? ওয়াট জুল, ওয়াট এনার্জি ওয়াট না জুল? ওয়াট তো ক্ষমতার একক, স্যার, জুল স্যার। এটা একক হবে জুল। তো এই পর্যন্ত আমাদের মিড টার্মের সিলেবাস। ঠিক আছে, সো আমাদের মিড টার্ম তো পড়লেই হবে। না স্যার, এই পর্যন্ত যা করেছেন টোটাল স্যার এই সিলেবাস মানে আজকে একটা সহজ আজকেরটা সহ